আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগছে। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তবে চলুন গল্পটি শুরু করা যাক। গল্পের নাম সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 22তম পর্ব। আফনান সকাল সকাল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো, কিন্তু আজ ও অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। এই রাস্তার মধ্যে অধরার বাড়ি এসে পড়ে। গাড়ি চালাতে চালাতে আফনান হঠাৎ গাড়ি থামিয়ে দিল। ওর চোখ গিয়ে পড়ল একটি মেয়ের ওপর, যে ছাদের ওপর উঠে গাছে পানি দিচ্ছে। আফনান গাড়ি থেকে নেমে মেয়েটিকে দেখতে লাগলো। হ্যাঁ, ঠিক ভাবছেন আপনারা, মেয়েটি আর কেউ নয়, অধরা নিজেই। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে যেয়ে গাছে পানি দিচ্ছে। কিছুক্ষণ পর অধরা নিচে নেমে গেলেও আফনান ছাদের দিকে তাকিয়ে থাকলো। 10 মিনিট পর বাসা থেকে বেরোতে বেরোতে অধরা জোরে চিৎকার দিয়ে বলল, আরে মামুনি, তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব, এখন আমার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে আজ। অধরা এবার গেট খুলতে লাগলো। আজ আবার দেরি হয়ে গেল, কিভাবে যে দেরিটা হয় তা আল্লাহই যা ভালো জানেন। আজ যদি স্যার বকা দেন তাহলে কি কথাটা শেষ করতে পারল না অধরা, কারণ গেট খুলেই দেখে সামনে আফনান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি এখানে কি করছেন? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনাদের বাসার ছাদের গাছগুলোর দিকে চোখ পড়ল, তাই আর কি একটু দেখছিলাম, অনেক সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আপনি আসুন, আমি যাচ্ছি অফিসে। এই বলে আফনান গাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ দাঁড়িয়ে গেল, অধরার দিকে ফিরে বলল, আপনাকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। সকালবেলা রাজু ফোন দিয়েছিল আমাকে। রাজুকে চেনেন তো? আমাকে যে অফিসে আনা নেওয়া করে সে। জি স্যার, চিনি তো। হ্যাঁ, তো রাজু ফোন দিয়ে বলল যে সে আজ কাজে আসতে পারবে না, তার নাকি অনেক শরীর খারাপ। তো অধরা, এখন আপনাকে সব ম্যানেজ করতে হবে, কেমন? আচ্ছা, আমি আসি এবার, আপনিও তাড়াতাড়ি চলে আসুন। এই বলে আফনান গাড়ির ভেতরে বসে পড়ল। অধরা মনে মনে ভাবল, এ কেমন মানুষ, জানে যে আজ অফিসের গাড়ি আমাকে নিতে আসবে না, তাও আমাকে সঙ্গে করে না নিয়েই একা একা চলে যাচ্ছে। জানি বললে যেতাম না, তাও একবার বলে দেখতে তো পারতো। ও, উনি তো আবার আমাকে কেন এসব বলতে যাবেন? আমি ওনার কে? এমন সময় আপনার গাড়ির কাজ খুলে বলল, আচ্ছা, আপনি তো এখন অফিসেই যাচ্ছেন, চলেন একসাথে যাই। অধরা আবার মনে মনে বলল, আরে যা ভাবছিলাম তাই তো হলো দেখছি। স্যার আমাকে তার সাথে যেতে বলছেন? না না অধরা, এখনই হ্যাঁ বলা যাবে না, তাহলে ভাববে তার সাথে যাব বলে বসে আছি। না, আগে একটু নাটক করি। কি হলো, আসুন। না স্যার, আজ থাক, অন্য কোনো দিন যাব, আপনি যান। আফনান কি একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতোই আসুন, আমি গেলাম। আফনান চলে গেল। অধরা বেকুবের মতো দাঁড়িয়ে থেকে আফনানের চলে যাওয়া দেখল। এটা কি হলো, আরেকবার জিজ্ঞাসা না করেই চলে গেল। অবশ্য যাবে না তো কি থাকবে নাকি? ওটা তো মন থেকে বলেননি, বলেছেন ফর্মালিটি রক্ষার জন্য। আর আমারও বলিহারি বটে, কেন যে মিথ্যা আশা করতে গেলাম, ভালো লাগে না। যাই, এখন অফিস যাই। অধরা অফিসে আসার পরে আফনানের রুমে গেল, সেখানে থেকে কিছু ফাইল নিয়ে নিজের কেবিনে চলে আসলো। কিছুক্ষণ পর দিশা হাতে একটা ফাইল নিয়ে অধরার কেবিনে এলো। অধরা দিশাকে দেখে একটু অবাক হলো, আর রীতিমতো একটু ভয়ও পেল। না জানি আবার কি বলবে অধরাকে। অধরা চেয়ার থেকে উঠতে উঠতে বলল, ম্যাডাম, আপনি এখানে কষ্ট করে এলেন, কোনো কাজ থাকলে আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। ইটস ওকে অধরা, তুমি এত এক্সাইটেড হইও না, আসলে আমি আরও একবার তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিন্তু কেন ম্যাডাম? অধরা, আমি তোমার সাথে সেদিন যেভাবে ব্যবহার করেছিলাম তার জন্য
যদি আমি সারা জীবন তোমার কাছে ক্ষমা চাই তাও মনে হয় আমার মন শান্ত হবে না। ম্যাডাম, আমি সব ভুলে গেছি, এবার আপনিও সব ভুলে যান। এবার বলুন তো, কোনো কাজ ছিল আমার কাছে? ও হ্যাঁ অধরা, এ ফাইলে কিছু পেপারস আছে, সেগুলোতে আফনানের সাইন লাগবে। তো তুমি একটু এই পেপারসে ওর সাইন এনে দিতে পারবে? দিশার কাছ থেকে ফাইলটা নিয়ে অধরা বলল, অবশ্যই পারবো ম্যাডাম, কিন্তু আপনি নিজে কেন গেলেন না স্যারের কাছে? দিশা এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিভাবে ওর সামনে যাব অধরা? ও যে আমাকে আর সহ্য করতে পারছে না। জানো, কাল সারাদিন আমার সাথে একটাও কথা বলেনি। রাতে অনেক ইচ্ছা করছিল ওর সাথে একটাবার কথা বলতে, কিন্তু আমি পারিনি ওকে ফোন দিতে। সারা রাত ঘুমোতে পারিনি অধরা। দেখো আমার মুখটা কেমন হয়ে গেছে দেখো। অধরা দেখলো দিশার চোখের নিচে হালকা কালি কালি পড়ে গেছে, মুখটা অনেক ফ্যাকাশে লাগছে। অধরা মনে মনে ভাবলো, তাই তো, ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম সারা রাত ঘুমাননি। ইস রে, স্যার আর আমার জন্য ম্যাডাম কত কষ্ট পেলেন। না, আমাকে এবার কিছু করতে হবে। দিশাকে বলল, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, স্যার আবার আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলবেন। আমি স্যারকে বোঝাবো। সত্যি বলছো অধরা? জি একদম সত্যি, আমাকে একটু বিশ্বাস করুন, আমি সব ঠিক করে দেব। তোমার পরে আমার অনেক বিশ্বাস আছে। আচ্ছা শোনো, আমার অনেক কাজ আছে, আমি এখন যাই কেমন? আচ্ছা ম্যাডাম। দিশা কেবিন থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, ফেঁসে গেলে তো অধরা। আমার মুখের এই মেকআপ আর চোখের নিচের এই কালিটা দেখে ফেঁসে গেছো তুমি। এটাই তো চেয়েছিলাম। আমি এবার এমন একটা ভান করব যেন তোমার বন্ধু, আমি এমন একটা ভান করব যেন আমি তোমার বন্ধু, সব সময় তোমার ভালো চাই। কেন এমন করব বলো তো অধরা? কারণটা হলো, একটা বন্ধু যেভাবে একজনকে ক্ষতি করতে পারে, তার শত্রু কোনো দিন সেটা পারে না। এবার শুধু দেখবে অধরা, আমি তোমার সাথে কি করি। ঘড়ির কাঁটায় তখন 10টা বাজে। অধরা ওর কেবিনে বসে একা একা কাজ করছে। দূর কিছুই মাথায় ঢুকছে না। কিন্তু কেন এমনটা হচ্ছে? আমি তো কালই এই ধরনের কাজ করেছিলাম, তখন তো দিব্যি বেড়েছি, তাহলে এখন কেন পারছি না? এমন সময় আফনান এলো ওর কেবিনে। কি হয়েছে অধরা, কোনো সমস্যা? স্যার আপনি? কই না তো স্যার, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, আমি ওই ফাইলগুলো নিতে এসেছি যেগুলো আপনাকে সকালে দিয়েছিলাম। আপনি দিতে দেরি করেছেন দেখে আমি নিজেই চলে এলাম। ও মনে মনে বলল, এই রে, এবার কি করি? ফাইলগুলো তো সব শেষ করতে পারিনি এখনো। কি বলি এবার স্যারকে? আপনার দিকে তাকিয়ে বলল, আসলে স্যার হলোটা কি যে ওই ফাইলগুলো কি করছেন অধরা? ঠিক করে বলুন তো কি হয়েছে? আসলে স্যার ফাইলগুলো এখনও আমি শেষ করতে পারিনি। কি মাত্র 3টা ফাইল দিয়েছিলাম, এই 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারলেন না? অন্যদিন তো অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেন। তাহলে কাজ আজ কি হলো? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? না স্যার, আমি ঠিক আছি। তারপর হঠাৎ করেই বলল, মনে হয় আজ সকালে খেয়ে আসিনি বলে মাথায় কিছু ঢুকছে না। কথাটি বলেই মনে মনে ভাবলো, হায় হায়, কি বললাম এটা। স্যার এবার কি ভাববেন আমাকে নিয়ে? ওহ আই সি। জানেন তো অধরা, আমি আপনাকে একটা সহজ সরল ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখি একটা রাক্ষস টাইপের লোক। আপনার মজাটা শুনে অধরা খেপে গিয়ে বলল, কি রাক্ষস টাইপ লোক মানে এই যে পেটে খাবার না পড়লে আপনি কাজ করতে পারেন না? অধরা এবার অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, সেটা তো কোনো মানুষই করতে পারে না স্যার। আপনি কি পারতেন সকালে না খেয়ে এসে এতক্ষণ কাজ করতে? আফনান কিছু বলতে যাবে এমন সময় ওর ফোন এলো। ফোন রিসিভ করে বাইরে চলে গেল কথা বলতে বলতে। কিছুক্ষণ পর অধরার রুমে কলিং বেলের আওয়াজ এলো। স্যার আবার আমাকে এখন ডাকছেন কেন? না জানি আবার কি জ্ঞান দেবেন। যাক বাবা, ফাইলের কাজ তো শেষ হয়ে গেছে, দিয়ে আসি এগুলো। অধরা ফাইলগুলো নিয়ে আফনানের কেবিনে ঢুকলো। ফাইলগুলো টেবিলের উপর রেখে বলল, স্যার ফাইলের কাজ শেষ। থ্যাঙ্কস। এবার একটা কাজ করুন,
কি? আমার সাথে একটু বাইরে চলুন। কোথায় যাব স্যার? আফনান গাড়ির চাবি নিয়ে কেবিন থেকে বেরোতে বেরোতে বলল, আরে চলুন তো, গেলেই বুঝতে পারবেন। অধরা আর কিছু না বলে আফনানের পিছনে পিছনে চলে গেল। গল্পের নাম সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 23তম পর্ব। আফনান একটি রেস্টুরেন্টের সামনে এনে গাড়ি থামালো। স্যার, আমরা এখানে কেন এসেছি? আফনান অধরার দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। তাই অধরা আবার বলল, স্যার, কোনো মিটিং আছে কি? নামুন। কি? নামেন গাড়ি থেকে। দাঁড়ান, আমি গাড়িটা পার্ক করে এলে একসাথে ভিতরে ঢুকব। অধরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কিছুক্ষণ পর আফনান এলে একসাথে রেস্টুরেন্টে ঢোকে। আফনান অধরাকে নিয়ে মিউজিক শুটে গেল। সেখানে একটি টেবিলে দুজন বসল। স্যার, আপনি তো এখানেও বললেন না যে আমরা কেন এখানে এসেছি। খেতে মানে? আচ্ছা, আপনি আমার প্রত্যেক কথায় এমনভাবে অবাক হয়ে যান কেন বলুন তো? প্রত্যেক বিষয়ে চোখগুলো এত বড় বড় করার কি আছে? সরি স্যার, কিন্তু খেতে এসেছি। এর আবার কি মানে বলবো? রেস্টুরেন্টে তো মানুষ বিয়ে করতে আসে না, খেতেই তো আসে। আমরাও খেতে এসেছি, বুঝলেন? না স্যার, বুঝলাম না। সত্যি বলছি, অন্যদিন তো এখানে আসি না, তাহলে আজ কেন এলাম? আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন আমায়, যে সকালে না খেয়ে এসে আমি 10টা পর্যন্ত অফিসের কাজ করতে পারবো কি না। তার উত্তরটা এখন দিচ্ছি। জেনারেলি আমি ব্রেকফাস্ট করেই বাসা থেকে বের হই, কিন্তু আজ ইচ্ছে করছিল না ব্রেকফাস্ট করতে, তাই না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। ভেবেছিলাম অফিসে কিছু খেয়ে নিব, কিন্তু কাজের চাপে আর খাওয়া হয়নি। তারপর যখন আপনি বললেন যে আপনিও সকালে খেয়ে আসেননি আর তার জন্য কোনো কাজ ভালো করে করতে পারছেন না, তখন আমারও মনে হলো যে আমারও তো খাওয়া হয়নি, আমারও খাওয়া দরকার। তাই আপনাকে নিয়েই খেতে চলে এলাম। অধরা কিছু বলতে যাবে এমন সময় একটা ওয়েটার এসে বলল, কী নেবেন স্যার? আফনান গড়গড় করে 7টা ডিশ অর্ডার করলো, সাথে কোল্ড ড্রিঙ্কসও। অধরা তো এসব দেখে পুরাই অবাক। ওয়েটারটা চলে গেলে আফনান অধরাকে বলল, এরকমভাবে অবাক হবেন না প্লিজ। আসলে আমি খেতে খুব ভালোবাসি, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজ অনেক দিন পর এখানে এলাম তো, তাই পছন্দের সব খাবারগুলো অর্ডার করলাম। এই যা, আপনার কথা তো শোনাই হলো না। আচ্ছা, আপনি কি খাবেন বলুন, আমি অর্ডার করে দিচ্ছি। না না স্যার, আপনি যা অর্ডার করেছেন তাতেই চলবে। আচ্ছা ঠিক আছে। অধরা এবার মনে মনে ভাবল, স্যার তাহলে এত খান? কিন্তু কই, স্যারকে তো এমন কিছুই মনে হচ্ছে না দেখে। দিব্যি ফিট আছেন, এটা কিভাবে সম্ভব? কথাগুলো ভাবতে ভাবতে অধরা আফনানের দিকে তাকিয়ে পড়ল। অধরা চাহনি দেখে আফনান বলল, জানি আপনি কি ভাবছেন। এটাই তো ভাবছেন তো, মানুষটা এত খায়, সে এত ফিট কি করে আছে? আফনানের কথা শুনে অধরার মুখটা হা হয়ে গেল। মনে মনে ভাবল, ইনি কি মানুষ নাকি অন্য কিছু? কিভাবে বুঝলো এইটাই ভাবছি? আফনানের দিকে তাকিয়ে বলল, না না স্যার, এরকম কিছুই তো ভাবছি না আমি। ভাবছেন, আমাকে দেখলে সবাই এটা ভাবে, আপনি কেন ভাববেন না? আপনিও ভাবছেন। তাহলে শুনুন, হ্যাঁ এটা ঠিক যে আমি খেতে অনেক ভালোবাসি, কিন্তু আমি রেগুলার জিমে যাই, এক্সারসাইজ করি, তাই ফিট আছি। আচ্ছা, আপনিও কি এক্সারসাইজ করেন নাকি? মানে এতটা ফিট আছেন যে?
না স্যার, আমি এমডি। আর এরই মধ্যে খাবার চলে এলো। আফনান অধরাকে খাবার সার্ভ করে দিল আর নিজেও নিল। দুজনেই খাওয়া শুরু করলো। খেতে খেতে আফনান বলল, জানেন অধরা, আজ কলকাতার মানুষগুলো কেমন যেন বদলে গেছে। মানে স্যার? মানে এই ধরুন, কারো জন্য কিছু করলে একটা ধন্যবাদ পর্যন্ত কেউ এখন আর বলে না, এই আর কি। অধরা খাওয়া বন্ধ করে ভাবতে লাগলো, হায় হায়, স্যার দেখছি আমাকে খোঁটা দিচ্ছেন। অবশ্য স্যার যা বলেছেন তা তো ভুল বলেননি। সত্যিই তো, কাল সবার সামনে স্যার যেভাবে আমার হয়ে কথা বললেন, তার জন্য স্যারকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল আমার। আর আজকে এটার জন্যও একটা ধন্যবাদ দেওয়া উচিত। উফ, কি যে করি না আমি। আফনানের দিকে তাকিয়ে বলল, স্যার আমি আপনাকে কিছু বলতে চাই। আমি আসলে অধরার কথা শেষ না হতে দিয়েই আফনান বলল, প্লিজ অধরা, আপনি যেন আবার আমাকে এখন ধন্যবাদ বলতে যাবেন না। অধরা আর কিছু বলল না। অনেকক্ষণ ধরে চুপচাপ খেতে লাগলো দুজন। হঠাৎ অধরা বলল, স্যার আপনি আমার জন্য কাল যা করেছিলেন আর আজ যা করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা অধরা, একটা কথা বলি। জি স্যার, বলুন না। আমরা কি বন্ধু হতে পারি? আফনানের এই কথা শুনে অধরা শক্ত হয়ে গেল। ভাবতে লাগলো যে ও কোনো স্বপ্ন দেখছে কিনা। তাই নিজের হাতে নিজেই চিমটি কাটল। কিন্তু না, এটা স্বপ্ন না, বাস্তব। অধরার এই অবস্থা দেখে আফনান বলল, কি হলো আবার, এরকম রিয়্যাক্ট দিচ্ছেন কেন? ফ্রেন্ড হতে বলেছি, বউ না। স্যার কি বলছেনটা কি আপনি? আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ কি করে করতে পারি? কি করে আবার? হ্যান্ডশেক করে। এইটা বলে আফনান জোর করে অধরার হাত ধরে হ্যান্ডশেক করল। অধরা হাত সরিয়ে নিয়ে বলল, না স্যার, এটা হয় না। আমি আপনার ফ্রেন্ড হতে পারি না। আপনার প্রিয়ে হয়ে তাই দিশা ম্যাডামের কাছে এত কথা শুনতে হয়েছে আমার। আপনার ফ্রেন্ড হলে না জানি আর কি কি শুনতে হবে। কেন? আপনি তো আমার ফ্রেন্ড হবেন, আমার বউ না তো। না যে দিশা আপনাকে ওর সতীন ভেবে আপনার সাথে খারাপ ব্যবহার শুরু করবে। স্যার কি সব বলছেন আপনি? আচ্ছা, আমি তো বাংলায় কথা বলছি, এমন কোনো ভাষায় তো কথা বলছি না যে আপনি আমার কথা বুঝতে পারছেন না। দেখুন, ফ্রেন্ড হতে বললাম কারণ আমাদেরকে একসাথে অনেক দিন কাজ করতে হবে। এই 2 বছরের ডিলের কথা মনে আছে তো আপনার? তাই আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। অধরা কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে একটা পারমিশন দিবেন? আমি আপনাকে কিসের পারমিশন দিতে পারি স্যার? তুমি বলার মানে হলো, দেখুন, ফ্রেন্ডশিপে এসব আপনি চলে না, এখানে তুমি চলে, তাই বলছিলাম। যেহেতু আমরা এখন ফ্রেন্ড, তাই আমি আপনাকে তুমি করে বলবো আর আপনি আমাকে তুমি করে বলবেন। কি রাজি তো? স্যার আপনি আমাকে তুমি করে বলতেই পারেন, কিন্তু আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। বুঝতেই পারছেন? ওকে বুঝলাম। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম। এমন সময় স্যুটের ম্যানেজার এসে মাইক ধরে বললেন, অ্যাটেনশন প্লিজ,
এখন এখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান তার একটি গান পরিবেশন করবেন। আপনারা যারা কাপল আছেন এখানে তারা প্লিজ সামনে চলে আসুন, ডান্স করুন। এনজয় গাইস। ম্যানেজারের কথা শুনে অধরা অনেক এক্সাইটেড হয়ে গেল। হাসান হাসান এসেছেন এখানে? জানেন স্যার, উনি আমার খুব পছন্দের একজন সিঙ্গার। আমার খুব ভালো লাগে ওনার গান। তাই নাকি? ভালো। স্যুটটির সব লাইট অফ হয়ে গেল আর শুধুমাত্র সিঙ্গারের উপরেই আলো ফেলা হলো। ধীরে ধীরে গিটারের আওয়াজ ভাসতে লাগলো, সেই সাথে তাল মিলিয়ে শুরু হলো গান। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। সিঙ্গার হঠাৎ করে বললেন, কাম অন কাপলস, প্লিজ ডান্স। ম্যানেজার সাহেব আফনানের কাছে এসে বললেন, মিস্টার আফনান কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মনে হচ্ছে ম্যাডামকে নিয়ে বেশ ভালোই আছেন। যান, ডান্স করুন প্লিজ। অধরা ম্যানেজারকে কিছু বলতে যাবে, তখনই আফনান বলল, শিওর। কামন অধরা, চলো ডান্স করা যাক। আপনি কি পাগল হয়ে গেছেন স্যার? আপনার সাথে কি না আমি ডান্স করব? ওহ কামন অধরা, ডান্সই তো করতে বলেছি, বিয়ে তো আর করতে বলছি না। প্লিজ চলো, আর এই সুযোগ পাবে না। না না স্যার। অধরাকে এক প্রকার জোর করে ডান্স ফ্লোরে নিয়ে গেল আফনান। এক হাত দিয়ে অধরার একটা হাত ধরল, অন্য হাত দিয়ে অধরার কোমর ধরে ওকে নিজের কাছে নিয়ে আসলো। আফনানের এসব কাজ দেখে অধরা তো বেহুশ হওয়ার মতো অবস্থা। আবারও গান শুরু হলো। আফনান আর অধরা গানের সাথে সাথে ডান্স করছে। অবশ্য এটাকে ডান্স বলে না, কারণ এখানে তো তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে আর মাঝে মাঝে একটু দুলছে। স্যার স্যার শুনছেন? অধরা আফনানকে ডাকছে, কিন্তু আফনানের কানে সেইটা পৌঁছাচ্ছে না, কারণ সে যে এখন অধরাকে দেখতে ব্যস্ত। আবার গান শুরু হলো। গান চলাকালীন আফনানের কি হলো যে অধরা তা বুঝতে পারছে না। অধরাকে নিজের একদম কাছে টেনে এনে দু হাত দিয়ে ওর মুখটি আলতো করে ধরল আফনান। নিজের ঠোঁটটাকে অধরার ঠোঁটের একদম কাছে নিয়ে আসলো। এবারই বোধ হয় কিছু একটা হয়ে যাবে, কিন্তু না। আফনানের হঠাৎ থেমে গেল। অধরাকে আস্তে করে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর গিয়ে টেবিলে মাথা নিচু করে বসে পড়ল। অধরা সেখানে দাঁড়িয়ে রইল। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। গান শেষ হয়ে গেল। ওখানে উপস্থিত সবাই সিঙ্গারের কাছে গিয়ে অটোগ্রাফ নিচ্ছে। এমন সময় আফনান উঠে দাঁড়ালো, টেবিল থেকে গাড়ির চাবিটা নিল। অধরার দিকে না তাকিয়ে বলল, চলো অফিসে যেতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে, তাড়াতাড়ি আসো। কথাগুলো বলে আফনান সেখান থেকে চলে গেল। অধরাও ওর পিছনে পিছনে ছুটল। গল্পের নাম সতীনের সংসার, লেখিকা কথা রহমান, 24তম পর্ব। আফনান গাড়ি চালাচ্ছে আর অধরা বাইরের দিকে তাকিয়ে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। হঠাৎ আফনান বলল, সরি অধরা, আমার যে কি হয়ে গেছিল ওই সময়, আমি কিভাবে এটা করতে যাচ্ছিলাম, বিশ্বাস করো আমার সেই ধরনের কোনো ইন্টেনশন ছিল না। আমি তো আফনানের কথাগুলো বারবার বাধা পাচ্ছে। স্যার ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, ইটস ওকে। আফনান নিজেকে একটু শান্ত করে বলল, আসলে কি বলো তো, আমি আবার ওই রোমান্টিক ধাঁচের গানগুলো শুনলে একটু রোমান্টিক হয়ে পড়ি। হি হি হি। আপনার কথা শুনে অধরা ওর দিকে তাকিয়ে জোর করে একটু হাসল। মনে মনে বলল, মিথ্যা, উনি একটু রোমান্টিক হয়ে পড়েন নাকি? এটাকে যদি একটু রোমান্টিক হওয়া বলে
তাহলে পুরো রোমান্টিক হলে কি অবস্থা হতো। ইস, এসব কি ভাবছি, ছি ছি ছি। কি হলো? না না স্যার, কিছু না। স্যার যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। স্যার, আপনি কি দিশা ম্যাডামের উপর এখনও রেগে আছেন? না অধরা, আমি ওর উপরে রেগে নেই। আমি তো একটু কনফিউজড হয়ে গেছি। কনফিউজড কেন স্যার? আমি দিশাকে অনেক বছর ধরে চিনি, কিন্তু আজ পর্যন্ত ওকে কারোর সাথে এভাবে কথা বলতে দেখিনি, যেভাবে ও তোমার সাথে সেদিন কথা বলেছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে দিশা কারোর সাথে এভাবে কথা বলতে পারে, সত্যিটা না জেনেই কাউকে এভাবে দোষারোপ করতে পারে। স্যার, সময়ের সাথে মানুষ একটু বদলে যায়। আর দিশা ম্যাডামের সাথে আপনার বিয়ে হতে যাচ্ছে, এমন সময় আপনাকে অন্য মেয়ের সাথে ওভাবে দেখলে তো। অধরা থেমে গেল, আর কিছু বলল না। আফনান আর অধরা অফিসে পৌঁছে গেল। নামো। স্যার প্লিজ ম্যাডামের ওপর আর রাগ করে থাকবেন না, তাকে আর কষ্ট দিবেন না, তার সাথে কথা বলে সব কিছু সমাধান করে ফেলবেন। অধরা গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে ঢুকে গেল। আফনান গাড়িটা পার্ক করে অফিসের ভেতরে গেল। সেই দিন বিকেলে অনা এলো আফনানের কেবিনে। আরে তুই কখন এলি? কেবলই এলাম। দাঁড়া দাঁড়া, তোর তো 2 দিন আগে আসার কথা ছিল, এত লেট করলি কেন? আর বলিস না, তোকে ওই নতুন যে ফ্যাক্টরির কথা বলেছিলাম সেখানে একটু সমস্যা হয়ে গেছে, সেটাই ঠিক করছিলাম। হ্যাঁ জানি, বলছিলি তুই আমাকে। তা আমাকে ফোন করে বলিসনি কেন যে তুই আজ অফিসে আসছিস? আমি তোকে এয়ারপোর্টে নিতে আসতাম, তাহলে কি বলতো, আমার ভাইকে আমি আর কষ্ট দিতে চাইনি, বুঝলি? বুঝলাম। এখন বল, অফিসে কেন এলি? বাড়ি কেন যাসনি? একটা কাজে এসেছি। কি কাজ? এমন সময় অধরা আফনানের কেবিনে এলো। স্যার, এই ফাইলটা একটু দেখুন তো, কেমন যেন। কথাটি অধরা শেষ করতে পারল না, অনাকে দেখে চুপ করে গেল। তারপর বলল, আরে আপু কেমন আছেন? ভালো আছি অধরা, তুমি কেমন আছো? এই তো ভালোই আছি। আপনারা বোধহয় কোনো দরকারি কথা বলছিলেন। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আসছি। আরে অধরা শোনো। জি আপু। সবাইকে বলে দাও 5 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে, আমার কিছু বলার আছে সেখানে। আফনান বলল, তোর আবার সবাই কি বলার আছে? সেটা ওখানে গেলেই জানতে পারবি। যাও অধরা, সবাইকে আসতে বলো। অধরা সবাইকে কনফারেন্স রুমে আসতে বলল। 5 মিনিট পরে অফিসের সবাই কনফারেন্স রুমে উপস্থিত হলো। দিশা অনাকে দেখে বলল, আরে অনা, এখন তো বল কেন ডেকেছিস সবাইকে এখানে? কি বলবি বল। বলছি বলছি সবার উদ্দেশ্যে বলল, আপনারা তো সবাই জানেন আর 2 দিন পরই নিউ ইয়ার, আর প্রতি বছর আমাদের অফিস থেকে নিউ ইয়ারের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। এই পার্টিতে আমাদের সকল স্টাফরা উপস্থিত থাকবেন, সবাই মানে ঢাকা আর চট্টগ্রামের সব স্টাফরা। এবছরেও তার ব্যতিক্রম হবে না। ওনার কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। এবার আপনারাই বলেন, এবছর কোথায় পার্টিটা করতে চান? সবাই এবার এক এক করে সবার মতামত দিল। দিশা বলল, আমি বলছিলাম যে কি কক্সবাজারে করলে কেমন হয়? আফনান বলল, কিন্তু দিশা, আমরা তো 3 বছর আগে সেখানেই করেছিলাম, আবার ওখানেই পার্টিটা করতে বলছো কেন? তো কি হয়েছে, তুমি তো জানো আমার সমুদ্র কত ভালো লাগে, তাই আমার মনে হয় ওখানে করলেই ভালো হবে। সরি দিশা, কিন্তু এখানে তোমার একার কথাটা ভাবলে তো চলবে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। আফনানকে থামিয়ে দিয়ে অনা বলল, না আফনান, দিশা ঠিকই বলেছে, কক্সবাজারে গেলে খারাপ হয় না।
আর এমনিতেও আমরা সবাই 3 বছর আগে সেখানে গিয়েছিলাম। তখনকার অনেকেই এখন আমাদের সাথে নেই, আর এখনকার অনেকেই তখন ছিল না। যেমন অধরা। কি অধরা, কিছু বলো? আমি আবার কি বলবো আপু, আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। এটা আবার কেমন কথা অধরা? তুমি আফনানের পিয়ে, তোমার তো একটা অধিকার আছে এ বিষয়ে কথা বলার। আফটার অল আমাদের পরেই তোমারই তো স্থান এই অফিসে। ওনার কথা শুনে দিশা তো তেলে বেগুনে জ্বলতে লাগলো, কিন্তু কাউকে কিছু বুঝতে দিল না। বলো অধরা, কক্সবাজার যাবে? জি আপু, গেলে খারাপ হয় না। ওকে ফাইন, তাহলে ঠিক হয়ে গেল যে আমরা সবাই কক্সবাজারে যাব। সবাই শোনো, তোমরা যারা যারা যেতে আগ্রহী তাদের নামগুলো ম্যানেজার সাহেবের কাছে দিয়ে দিবে আজকের মধ্যে। আমরা রাতেই সবার টিকিট কনফার্ম করব। আর হ্যাঁ আফনান, তুই তোর টিম নিয়ে কক্সবাজারে চলে যাস। আমি আমার টিম নিয়ে ওখান থেকে ডাইরেক্ট কক্সবাজার চলে যাব। তুই ওখান থেকে যাবি মানে? তুই কি এখন আবার চট্টগ্রাম যাবি নাকি? না, এখন যাব না, কাল সকালে যাব। আর ওদিকে আমি আগে থেকেই সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা অধরা নিজের কাপড় চোপড় প্যাক করছে। এমন সময় জেরিন ওর ঘরে এলো। কিরে, প্যাকিং সব শেষ? না রে, চলছে এখনো। আচ্ছা শোন, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসবি, আমি তোকে খুব মিস করব। তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারি না। অধরা জেরিনকে কিছু বলতে যাবে এমন সময় রাজিয়া বেগম এসে বললেন, থাকতে পারিস না বললে তো আর হবে না জেরিন, ওকে ছাড়া থাকতে তো অভ্যেস করতে হবে। যখন তোদের বিয়ে হয়ে যাবে তখন তো তোরা আলাদা থাকবি। ওহ মামনি, বিয়ের কথা দিয়ে দারুণ একটা জিনিস মনে পড়ল। কি? সেদিন আফনান স্যার যেভাবে তোর বিয়েটা ভেঙে দিল অধরা, সেটা কিন্তু দারুণ ছিল। তবে জানিস, আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম ওই ফাইলে তোর আর আফনান স্যারের বিয়ের কাগজ ছিল, তুই তোর বিয়ের কাগজে সাইন করে দিয়েছিস। কি যা তা বলছিস তুই? দেখো না মামুনি, এই জেরিনটা কি বলছে। আরে এখানে মামুনি কি দেখবে বলতো? আমি সত্যিই এমনটা ভেবেছিলাম, কিন্তু এমনটা হয়নি রে। ভালো হয়েছে এমনটা হয়নি, কারণ আর মাত্র 28 দিন পর স্যারের বিয়ে, বুঝেছিস? এবার যা, ঘুমাতে যা। কাল আমাকে অনেক সকালে উঠতে হবে। আমি এখন ঘুমোতে যাচ্ছি। মামুনি তুমিও ঘুমিয়ে পড়ো, যাও।